হ্যালো ক্লাস 5-এর শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? গণিতের শতকরা অধ্যায়, গড় অধ্যায় এবং জ্যামিতির উপর, জ্যামিতির পৃষ্ঠা হচ্ছে 159 থেকে 170। এই অধ্যায়গুলোর উপর নিচের ক্লাস টেস্টটা সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে সমাধান করি। প্রথমে হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ। 60 টাকায় 3 টাকা লাভ হলে শতকরা লাভের হার কত টাকা? আমরা জানি শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয়মূল্য গুণন 100%। ঠিক আছে, এখানে লাভ হচ্ছে 3 টাকা আর ক্রয়মূল্য 60 টাকা ইন্টু 100%। ঠিক আছে, এখন দেখো 0 মানে 10 দ্বারা ভাগ করলাম, তাহলে লবে হইতেছে 3×30 ভাগ হচ্ছে 6 ইকুয়াল 5%। ওকে, এরপরে দেখো যদি কেউ ঐকিক নিয়মে করতে চায়, 60 টাকায় লাভ 3 টাকা, 60 টাকায় লাভ ইকুয়াল 3 টাকা, তাহলে 1 টাকায় লাভ কমবে না, 3/60 টাকা। অতএব 100 টাকায় লাভ ইকুয়াল 3 × 100 হচ্ছে 60, তাহলে কত থাকবে? 5 টাকা। অতএব শতকরা লাভের হার হচ্ছে 5%। ঠিক আছে, 2 নম্বরটা দেখো। 0.04কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.04 ইন্টু 100%। দশমিককে ভগ্নাংশ আকারে নিয়ে আসি। দশমিক ছাড়া হচ্ছে 4, দশমিকের জন্য হরে 1, আর পরে দুইটা অঙ্ক আছে 0 0। ঠিক আছে, কারণ 100%। 100কে 100 দ্বারা ভাগ করলে 1 সমান হচ্ছে 4%। খ নাম্বারে দেওয়া আছে। ওকে, 3 নাম্বার, 20% লাভ করতে চাইলে 350 টাকার 60 কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, তাহলে ঐকিক নিয়মে যদি তুমি করতে চাও, ধরে নাও ক্রয় মূল্য 100 টাকা, এখন 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 20 ইকুয়াল 120 টাকা। 120 টাকা। ওকে, এখন 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। 350 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 × 350 হচ্ছে 100। এখন 0 মানে 10 দ্বারা ভাগ করলাম, আর একটা 0 থাকে, 35 × 12, 35 × 12, 35 দিয়ে 70, 0 35, তাহলে 0 পার সাথে 12, 4, 420 টাকা। 420 টাকা। তাহলে 20% লাভ করতে চাইলে 350 টাকার 60কে 420 টাকায় বিক্রি করতে হবে। এখন এমসিকিউতে তুমি সময় কম পাবা, এখন এর জন্য তোমাকে সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। সহজ পদ্ধতিটা হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 350 প্লাস 350 এর 20% যোগ করে দিলেই তুমি 20% লাভে পণ্যটার বিক্রয় মূল্য পেয়ে যাবা। তাহলে 350 প্লাস
350 ইন্টু 20/100, ঠিক আছে। তাহলে 0 0 0 0 35 দিয়ে কত 70, তাহলে 350 প্লাস 70 কত হবে 420 না। তাহলে অল্প সময়ের ভিতরে অ্যান্সারটা পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায় 5,000 টাকার 5 বছরের মুনাফা 2,500 টাকা হবে। আচ্ছা, এটাও তুমি সহজেই সূত্র বসাও, অর্থাৎ মুনাফার হার বের করতে বলছে। আর আমরা জানি যে মুনাফার হার সমান 100 টাকায় 1 বছরে যে মুনাফাটা দেয় সেটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার, আচ্ছা, মুনাফার হার সমান কি? মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই আসল গুণন সময়। আসল গুণন হচ্ছে সময়। আচ্ছা, এখন মুনাফা কত 2,500 টাকা ইন্টু আসল 100, সরি ইন্টু 100, আর আসল হচ্ছে 5,000। আচ্ছা, আর সময় কত 5 বছর, ঠিক আছে। ওকে, এখন 0 0 0 3 0 1 2 3, এরপরে নিচে কত 25 আর লবে কত 250, ঠিক আছে। আচ্ছা, 25কে 250কে 25 দ্বারা ভাগ করলে কত পাবা? এখানে একবার আর ডান পাশে 0, মুনাফার হার হচ্ছে 10%, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ঐকিক নিয়মও দেখব, সৃজনশীলে আছে। এরপরে বি নাম্বারটা দেখো, 5 নাম্বারে কি বলছে? 6টি সংখ্যার গড়ের অর্ধেক 12 হলে, আচ্ছা 6টি সংখ্যার গড়ের অর্ধেক 12, তাহলে যদি অর্ধেক মানে গড় যদি অর্ধেক 12 হয় তাহলে এর দ্বিগুণই হবে কি সম্পূর্ণ গড় না? তাহলে সম্পূর্ণ গড় হইলে গড়ের দ্বিগুণ, গড়ের দ্বিগুণ, দ্বিগুণ কত 12 গুণন 2 সমান হচ্ছে 24। তাহলে কি 6টি সংখ্যার গড় কত 24, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত? সমষ্টি সমান কি জানো? সংখ্যা ডিভাইডেড বাই গড়, সরি সংখ্যা ইন্টু গড়। তাহলে 24 ইন্টু হচ্ছে 24 ইন্টু 6, 424 হাতের 2, 6 দিয়ে 12 আর 2 হচ্ছে 14, ঠিক আছে। 144 অ্যান্সার গ নাম্বার আছে। আমি আবার রিপিট করতেছি যে 6টি সংখ্যার গড়ের অর্ধেক 12 হলে, মানে কি যে গড় আছে ওটার কিন্তু অর্ধেক 12, তাহলে মানে দ্বিগুণ হলে কি সম্পূর্ণ গড় হবে না? সম্পূর্ণ গড় কত 12 গুণন 2 সমান 24। এখন দেখো গড় বের হয়ে গেল 24, তাহলে সমষ্টি কত? সমষ্টি সমান কি জানো? গড় গুণন সংখ্যা। তাহলে 24 গুণন 6 144, ঠিক আছে। এরপরে আসো 6 নাম্বার। 11টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 119 এবং শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 130 হলে সবগুলো সংখ্যার গড় কত? আচ্ছা, এইটা আবার এই যে প্রথম 6টা সংখ্যার গড় দেওয়া আছে আর শেষ প্রথম 5টা সংখ্যার গড় দেওয়া আছে, শেষ 6টা সংখ্যা কত 11টা সংখ্যার গড়, এই দুইটা আবার যোগ করে দিয়ে অঙ্ক বের করা না, হ্যাঁ ভুল হবে। তাহলে কি করবা? প্রথম 5টি সংখ্যার গড়, প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 119, তাহলে সমষ্টি কত হবে? 119 গুণন 5, সমষ্টি হবে 119 গুণন হচ্ছে 5, 5 9 45 হাতের 4, 5 একে 5 আর 4 হচ্ছে 9, 5 একে 5 595। এরপরে দেখো শেষ 6টি সংখ্যার গড়, আর গড় সমান 130 দেওয়া আছে, তাহলে 6টি সংখ্যার সমষ্টি হবে 130 গুণন 6, 6 0 0 3 6 18 হাতের 1, 6 একে 6 আর একে হচ্ছে 7, 780। তাহলে 11টি সংখ্যার সমষ্টি, 11টি সংখ্যার সমষ্টি
সমান 595 যোগ হচ্ছে 780, তাহলে 5 7 সাথে 8 8 16 রেখে 17। এখন নির্ণয়ে গড় ইকুয়াল 1375 ডিভাইডেড বাই হচ্ছে 1175। প্রথমে একবার 11, 2 থাকবে 27, তাহলে দুইবার 2 11তে 22 থাকবে কত 5 5 55, 5 11তে হচ্ছে 55। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলো সংখ্যার গড় হচ্ছে 125। অলরাইট, এরপরে আসো 6 নাম্বার, শেষই হয়ে গেল 7 নাম্বার। আমাদের এইখানে এই যে 8 10 এটার কাজ হচ্ছে পরে, আগে আমরা অপর একটি সংখ্যা নিয়ে 6টা সংখ্যা 1 2 3 4 5 6 অপর একটি সংখ্যা ইকুয়াল 6টি সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি ইকুয়াল 11 গুণন হচ্ছে 6 ইকুয়াল 66। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা 5টি সংখ্যা যোগ করি, তাহলে 5টি সংখ্যার সমষ্টি, 5টি সংখ্যার সমষ্টি ইকুয়াল 8 প্লাস 10 প্লাস 15 যোগ 4 প্লাস 9, তোমরা যোগফল পাবা হচ্ছে 46। ঠিক আছে, এখন তুমি দেখো যে 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 66 এবং 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 46। ঠিক আছে, তাহলে ওই যে বাকি যে অপর সংখ্যাটা, তাহলে অপর সংখ্যাটি সমান হচ্ছে 66 বিয়োগ 46 ইকুয়াল 20, যেটা গ নাম্বারে আছে। ঠিক আছে, 8 নাম্বার দেখো, একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর দুইটি কোণের সমষ্টি কত? আচ্ছা, তাহলে সামান্তরিকের 4টা কোণের পরিমাণ হচ্ছে 360, এইখান থেকে আমরা বাদ দিব 120, পাবো কত? 240 ডিগ্রি। 9 নম্বর, নিচের কোণটি সামান্তরিক নয়। আচ্ছা, বর্গ একটি সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকের বৈশিষ্ট্য কি কি? সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল। আচ্ছা, দেখো তো বর্গের কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, রম্বসের, আয়তের, শুধু ট্রাপিজিয়ামের কি সমান্তরাল না, এক জোড়া, মানে দেখো বাকিগুলো কিন্তু 2 জোড়া, আর ট্রাপিজিয়ামের কি 1 জোড়া, তাহলে অ্যান্সারটা কি ট্রাপিজিয়াম। নিচের কোণটি বৃত্তকে দুটি সমান বৃত্তচাপে বিভক্ত করে। আচ্ছা, দেখো ব্যাস বৃত্তকে দুটি সমান বৃত্তচাপে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে 10-এ 10 পাওয়া সম্ভব। 2 নং দেখো, শূন্যস্থান পূরণ করি আমরা। 650 টাকার 165% হলো 1.5 টাকা। 650 ইন্টু 165%, তাহলে 650 ইন্টু 165 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে তোমাদের বইয়ের শূন্যস্থান, যেটা আবার হবে 1072.5, তাহলে 1072.5 টাকা। ঠিক আছে, 1.5 জনের 41% হচ্ছে 82 জন। তাহলে ক জনের মানে ক এর 41% সমান হচ্ছে 82, তাহলে কর মানটা বের করো। তাহলে ক ইন্টু 41 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 82, আর গুণ করো
41 ক সমান হচ্ছে 8 2 দুইটা শূন্য, ঠিক আছে। অতএব ক ইকুয়াল 8200 ডিভাইডেড বাই হচ্ছে কি 41। 41 দুয়ে কত 82, আর ডান পাশে দুইটা শূন্য আছে, তাহলে 200। তাহলে 200 জনের 41% হচ্ছে 82 জন। 200টি কলম থেকে কত পার্সেন্ট কলম সরিয়ে নিলে 130টি মানে কলম অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে 200 কলম, এইখান থেকে 200 এর ক পার্সেন্ট কলম সরাই নিলে কি হবে, 130টি অবশিষ্ট থাকবে। বা 200 মাইনাস 200 ক ডিভাইডেড বাই 100 ইকুয়াল 130। বা তুমি এটা ডান পাশে নিয়ে আসতে পারো, 2 ক সমান হচ্ছে 35। 70-কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 35। অর্থাৎ 200টি কলম থেকে 35% কলম সরিয়ে নিলে 130টি কলম অবশিষ্ট থাকে। গ নাম্বারটা। গ নাম্বার দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত গুণ হলে ক্ষতি 25%। আচ্ছা, এখন ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, এটা 100 টাকা। আচ্ছা, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 25, 75 টাকা। আচ্ছা, তাহলে অনুপাতটা বের করি ক্রয় মূল্যের। তাহলে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আচ্ছা, এখন দেখো তো বিক্রয় মূল্য কত, 75 টাকা, আর ক্রয় মূল্য কত, 100 টাকা। এখন 25 দ্বারা ভাগ করো, 3 25 75, 4 25 100, ভাগ করলে পাবো 0.75। অথবা এটাও লিখে দিলে হয় 3/4 গুণ বা 0.75 গুণ হলে ক্ষতি হবে 25%, ঠিক আছে। ও নাম্বারটা, ও নাম্বার 18.7, তারপর হচ্ছে 7.9 এবং 0.4 গড় কত যোগ করি আগে, 13 আর সাথে হচ্ছে 20 হাতের 2, 10 আর সাথে 17 হাতের 1, এই পাশে আসবে, তাহলে 27.0 সমান কত, 27। 27কে 3 দ্বারা ভাগ করলে কত পাবা, 9। তাহলে তিনটা সংখ্যার গড় হচ্ছে 9। 3 কন্যা ও পিতার বয়সের সমষ্টি। 6 নাম্বার, 3 কন্যা মানে 3 জন প্লাস 1 জন সমান কি 4 জনের বয়সের সমষ্টি। বয়সের সমষ্টি কত, 104 বছর। 104 বছর। এইখান থেকে পিতার বয়স 65 বছর হলে তাহলে কি বাকি 3 জনের বয়সের সমষ্টি। বয়সের সমষ্টি কত, 104 থেকে 65 বাদ দাও, 14 থেকে 5 বাদ দিলে 9, 7, 10 থেকে 7 বাদ দিলে হচ্ছে 3, 39 বছর। তাহলে বয়সের গড় কত হবে, 39কে 3 দ্বারা ভাগ করো, 39 ভাগ হচ্ছে 3, 3 13তে হচ্ছে 3 13তে 39, 3 3 9, 3 1 3 3 9, 3 1 3, ঠিক আছে। তাহলে বয়সের গড় হচ্ছে
13 বছর। এরপরে আসো 6 নাম্বার, 5 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত? তাহলে 5 থেকে 5 নিজে একটা মৌলিক সংখ্যা, 5, 7, 9 হবে না, 10 হবে না, 11, 12 হবে না, 13, 14, 15, 16, 17 হবে, 18, 19, ঠিক আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 3, 4, 5, 6 সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 72। 1, 2, 3, 4, 5, 6, 6। 72কে 6 দ্বারা ভাগ করলে কত পাবা? 12। ওকে, সংখ্যার গড় হচ্ছে 12। যে সামান্তরিকের 4টি বাহুই সমান তাকে কি বলা হয়? তাকে রম্বস বলা হয়। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে? 90 ডিগ্রি। তারপরে দেখো, চিত্রের সামান্তরিকের ক কোণের মান কত? আচ্ছা, নিয়ে নাম্বার, চিত্রের সামান্তরিকে ক এর মান কত? তাহলে দেখো তো, 114, আর এই কোণটা কত হবে? 114। তাহলে 114 আর 114 কত? 228 ডিগ্রি। আচ্ছা, তাহলে 300 থেকে তুমি 360 থেকে 228 বাদ দাও, 10 থেকে 8 বাদ দিলে 2, 3, 6 থেকে 3 বাদ দিলে 3, 132 ডিগ্রি, ঠিক আছে? 132 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এই যে কো প্লাস 14 ডিগ্রি, আর এই পাশে কোণটা কত হবে? কো প্লাস হচ্ছে কি 14 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত? 132 ডিগ্রি। তাহলে কো প্লাস 14 ডিগ্রি প্লাস হচ্ছে কো প্লাস 14 ডিগ্রি, দুইটা মিলিয়ে কত? 132 ডিগ্রি, ঠিক আছে? এখন 2 কো প্লাস হচ্ছে 28 ডিগ্রি ইকুয়াল 132 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 2 কো দাঁড়াইতেছে 132 ডিভাইডেড বাই হচ্ছে কত? 132 বিয়োগ হচ্ছে 28। 12 থেকে 8 বাদ দিলে পাওয়া যাবে 4, 3 থেকে 3 বাদ দিলে 0, 1, 104 ডিগ্রি, ঠিক আছে? অতএব কো ইকুয়াল 104 ডিভাইডেড বাই হচ্ছে 2, 10কে ভাগ করা যাবে 5 দ্বারা, আর 4কে 2, তাহলে কো ইকুয়াল 52 ডিগ্রি। এইখানে কো ইকুয়াল হচ্ছে 52 ডিগ্রি, ঠিক আছে? তাহলে শূন্য স্থানেও 10 10 পাওয়া সম্ভব। এরপরে আসো সংক্ষিপ্ত 3 নং। 3 নংয়ে কী বলছে? যে একটি বাগানে 260টি গাছের মধ্যে 91টি ফুল গাছ, বাগানের মোট কত শতাংশ ফুল গাছ আছে? আচ্ছা, অর্থাৎ 100-র ভিতরে কতটা গাছ আছে? ফুল গাছ আছে। ওকে, তাহলে 260টি গাছের মধ্যে ফুল গাছ আছে ইকুয়াল 91টি। আচ্ছা, তাহলে একটি গাছের মধ্যে ফুল গাছ আছে 91 ডিভাইডেড বাই 260টি। অতএব 100টি গাছের মধ্যে ফুল গাছ আছে ইকুয়াল 91 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 260, 0 0। আচ্ছা, হিসাবাদি করে বের হবে 35%। 35টি
করলে লাভ কত শতাংশ? তাহলে খ নাম্বার শতকরা লাভ। লাভ হচ্ছে 184 থেকে 107 বাদ দিলে পাওয়া যাবে 24 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 160 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 0 0 4 4 16, 424, 60। 60কে 4 দ্বারা ভাগ করলে কি বাবা? 15। 1 বার 4, 2 0, 4 5 হচ্ছে 20। তাহলে শতকরা লাভ হচ্ছে 15%। 15%। গ নাম্বার 25% লাভ করতে চাইলে 240 টাকা 60 কত টাকায় বিক্রি করতে হবে? 240 প্লাস 240 ইন্টু 25%। 240 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, 0 0, 5 দ্বারা ভাগ করি, 2 বার 5 5 25, 24কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 12, 5 12তে হচ্ছে 60। 240 কত? 300 টাকা। তাহলে 25% লাভ করতে চাইলে সেই 60কে 300 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তারপরে গ নাম্বার 113, 147, 172 সংখ্যাগুলোর গড় কত? গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা 1 2 3 4 5। আচ্ছা, 113 যোগ 147 যোগ 172 যোগ 137 যোগ হচ্ছে 146। ঠিক আছে, 6 6 12 কে 13, 14 15, 15 আর 7 22 আর 3 25, হাতের 2, 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 7 16, 16 আর 4 20, 20 আর 1 21, হাতের 2, 3 4 5 6 7, 715 ভাগ 5। একবার 5 ভাগশেষ 2, 21, 4 5 20 ভাগশেষ 1, 15, 3 5 হচ্ছে 15। ওকে, নির্ণয় গড় হচ্ছে 143। 6 জনের মার্বেলের সমষ্টি 6 বাড়ালে তাদের মার্বেলের সংখ্যার গড় কত হবে? এখন দেখো, সমষ্টি কিন্তু 6 বাড়াইছে, গড় বাড়ায় না কিন্তু, হ্যাঁ, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে তাদের মার্বেলের সংখ্যার গড় কত? তাহলে সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা, 6কে 6 দ্বারা ভাগ করবা, পাবা কত? 1। ঠিক আছে, 32টি সংখ্যার গড় 3.65 যোগ 60 যোগ হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখো, 360 থেকে তুমি যদি 0 0 0 অর্থাৎ কত হবে? 0 0 5 2 612 দিয়ে 14, 245। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 115 ডিগ্রি। 115 ডিগ্রি। ঠিক আছে, ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলা হয়। তারপর 9 নম্বরটা, ক খ গ ঘ সামান্তরিকের কোন খ আর গ এর পরিমাণ কত ডিগ্রি? আচ্ছা, এখন দেখো, এটা 50 আর এটা কত হবে? 50, তাহলে 100, আর বাকি দুটা কত হবে? 360 থেকে 100 বাদ দিলে কত? 260। ঠিক আছে,
260 ডিগ্রি। মকবুল 137, সামিয়া 146, রিতা হচ্ছে 141। শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? তাহলে উচ্চতার সমষ্টি 142 যোগ 144 যোগ 137, গড় ইকুয়াল 710 ভাগ 5। 7-এর ভিতরে একবার 5, 2 থাকবে 21, 5 4-এ 20, ভাগশেষ 1, 0, 5 2-এ 10। নির্ণয় গড় হচ্ছে 142 সেন্টিমিটার সেমি। ওকে, সবচেয়ে বেশি উচ্চতার 3 জন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? সবচেয়ে বেশি উচ্চতার 3 জন সমান 146, 144, তারপরে কত 142। ঠিক আছে, এই 3 জন, এদের গড় উচ্চতার গড় ইকুয়াল 146 যোগ 144 যোগ হচ্ছে 142 ডিভাইডেড বাই হচ্ছে 3। 2 4 6, 6 6 12, 2, হাতের 1, 4 4-এ 8, 3 4 12, আর 1-এ 13, হাতের 1, 2 3 4, 432 ডিভাইডেড বাই 3, একবার 3 ভাগশেষ 1, 13, 3 4-এ 12, 1 12, আবার 3 4-এ 12। ঠিক আছে, এবং নির্ণয় গড় উচ্চতা হচ্ছে 144 সেন্টিমিটার। ওকে, গ নাম্বার, সবচেয়ে বেশি উচ্চতার 2 জন এবং সবচেয়ে কম উচ্চতার 2 জন শিক্ষার্থীর গড় উচ্চতার পার্থক্য কত? গ নাম্বার, সবচেয়ে বেশি উচ্চতার 2 জন, তাদের উচ্চতা কত? 146 যোগ 144 ভাগ 2। চার 6 10, 4 4-এ 8, আর 1-এ 9, 2, 290 ডিভাইডেড বাই 2, একবার 8, 4 2 8, 5 145 সেন্টিমিটার। আবার সবচেয়ে কম উচ্চতার 2 জনের গড় উচ্চতা, 2 জনের গড় উচ্চতা
উচ্চতা সমান 137 প্লাস 141 ডিভাইডেড বাই 2, 7 আর 1 8, 3 আর 4 হচ্ছে 7, 1 আর 1 হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, 1 বার 3 বার 18 না 9 দিয়ে 18, 139 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব গড়ের পার্থক্য সমান 145 মাইনাস 139 সমান 6 সেন্টিমিটার। বুঝতে পারছো সবাই? 6 সেমি। 2 নং সৃজনশীল দেখো, রিয়াদ বার্ষিক 14% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 2 বছর পরে, খেয়াল রাখো 2 বছর পরে 3,584 টাকা মুনাফা দিল। ঋণের টাকা থেকে সে বাজার থেকে 60 ডজন ডিম কিনে আনলো। কয়েকদিন পরে 25% ডিম নষ্ট হয়ে গেল। ডিম নষ্ট হয়েছে কয়টি? আচ্ছা, যারা এই অঙ্কটা ভুল করছো তারা একটু ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দাও। 1 ডজন সমান 12টি, অতএব 60 ডজন সমান 7 গুণন 12 সমান হচ্ছে 84টি। ঠিক আছে, তাহলে এই 84 থেকে 84% ডিম, 84 থেকে 25% ডিম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 100টি ডিমের মধ্যে নষ্ট হয়েছে 25টি। তাহলে একটি ডিমের মধ্যে নষ্ট হয়েছে 25 ডিভাইডেড বাই 100টি, অতএব 84টি ডিমের মধ্যে নষ্ট হয়েছে ইকুয়াল 25 গুণন 84 ডিভাইডেড বাই 100। 4 25 100, 4 দ্বারা 8কে ভাগ করলে বাবা 2, 1 21টি। ঠিক আছে, তাহলে 21টি ডিম নষ্ট হয়েছে। সে কত টাকা ঋণ নিয়েছিল? সে কত টাকা ঋণ নিয়েছিল? এখন এই অঙ্কটা কয়েকভাবে করতে পারবা। 1 নাম্বার উপায়, মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই মুনাফার হার, মুনাফার হার গুণন সময়। আসল নির্ণয়ের সূত্রটা হচ্ছে মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়। তাহলে মুনাফা কত? 3,584 টাকা গুণন 100, আর মুনাফার হার হচ্ছে 14%। 14 যেহেতু 100 দ্বারা গুণ করে ফেলছ, গুণন সময় হচ্ছে 2 বছর। আচ্ছা, এখন 35 84 একক স্থানীয় অঙ্ক জোর আছে, 2 দ্বারা ভাগ করবে। সরাসরি আমরা
14 দ্বারা 3584 কে ভাগ করি। 14 দুয়ে 28, 15 থেকে 8 বাদ দিলে 9, 10, 11, 12, 13, 14, 15, 7, 78। 5 বার, 5 4 20, হাতের 2, 5 1 5 আর 2 7, থাকবে 8, 84, 4 24, হাতের 2, 6 6 আর 2 হচ্ছে 8, ভাগশেষ 0। ঠিক আছে, তাহলে ভাগ করলাম 256 গুণন 100কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 50। ঠিক আছে, তাহলে 5 6 30, হাতের 3, 5 5 25 আর 3 হলো 28, হাতের 2, 5 2 10 আর 2 হচ্ছে 12, আর ডান পাশে একটা শূন্য থাকে, তাহলে 12,800 টাকা। আসল হচ্ছে 12,800 টাকা। ঠিক আছে, অথবা যারা ঐকিক নিয়ম পছন্দ করো, দেখো এক বছরে মুনাফা 14 টাকা হলে আসল 100 টাকা। আচ্ছা, এক বছরে মুনাফা 1 টাকা হলে আসল কত? কমবে, 100 ডিভাইডেড বাই হচ্ছে 14 টাকা। এখন এক বছরে মুনাফা কত টাকা বইয়ে? 3,584 টাকা হলে আসল কত? বেশি হবে, তাহলে 100 গুণন 3,584 ডিভাইডেড বাই কত? 14 টাকা। আচ্ছা, এখন দেখো প্রশ্ন কিন্তু 2 বছরে, তাহলে 2 বছরে মুনাফা 3584 টাকা হলে আসল কত হবে? তাহলে 100 ইন্টু 3,584 ডিভাইডেড বাই হচ্ছে 14। অনেকেই এখন কনফিউশনে পড়ে যায় যে 2 কোথায় বসাবে। ঠিক আছে, এক বছরের মুনাফা যদি যা হয়, তাহলে 2 বছরের মুনাফা কি বেশি হবে না? গুণন 2। ঠিক আছে, তাহলে হিসেবপাতি করে বের হবে 12,800 টাকা। ওকে, আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বার হচ্ছে রিয়াদ 1800 টাকা ঋণ নিলে একই হার মুনাফায় তার বার্ষিক মুনাফা কত দিতে হতো? এখন আমরা আগের অঙ্কে যে আসলটা পেয়েছিলাম এটা দরকার নাই। ঠিক আছে, এখন সরাসরি আসল হচ্ছে 1800 টাকা, আসল ইকুয়াল 1800 টাকা। ঠিক আছে, এখন একই হার মুনাফায় যে বার্ষিক মুনাফা 14% আছে না, তাহলে 14%, তাহলে মুনাফার হার সমান হচ্ছে 14%। এবং বার্ষিক মুনাফা মানে এক বছরে কত টাকা মুনাফা, তাহলে বার্ষিক মুনাফাটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো 100 টাকায় মুনাফা হয়
14 টাকা, অর্থাৎ 14% মুনাফায় 100 টাকায় মুনাফা হয় 14 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা হয় 14/100 টাকা। ওকে, এখন কত টাকায়? তাহলে 1800 টাকায়। 1800 টাকায় মুনাফা হয় 14 গুণন 1800 ডিভাইডেড বাই হচ্ছে 100, শূন্য দুইটা শূন্য, ঠিক আছে। এখন দেখো 14 গুণন হচ্ছে 18। এখন দেখো 18 ডিভাইডেড বাই 14, 4 8 32, 7 3, 4 1 4 আর 3 হচ্ছে 7, 4 8 32, 7 3, 4 1 4 আর 3 7, ঠিক আছে। 18 2 7 7 14 আর 1 15, 256 টাকা, ঠিক আছে। তাহলে 1800 টাকায় মুনাফা হইতেছে 256 টাকা। অথবা তোমরা মুনাফার সূত্র বসাইতে পারো। তোমরা জানো যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার, আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ হচ্ছে 100, ঠিক আছে। এইখানে বসাই দিয়ে তোমরা মুনাফাটা বের করতে পারো, ঠিক আছে। তাহলে দেখতে কঠিন মনে হলেও আসলে কিন্তু সহজ একটা অঙ্ক ছিল। এই সহজ অঙ্কটা অনেকেই পারে নাই। তারপরে দেখো 3 নং, দেখো একটি বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। বৃত্তটির কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? আচ্ছা আচ্ছা এখন দেখো একটি বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম যে একটি বৃত্তের কেন্দ্রগামী যে একটি বৃত্তের বৃহত্তম, এইখানে একটু বৃহত্তম হবে। বৃহত্তম একটি বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম যে এর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। আচ্ছা, এখন বৃত্তটির কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম যেই হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 4/2 সেমি। কেন? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে 2 সেমি। আচ্ছা, বৃত্তটি অঙ্কন করতে হবে। এখন ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। বক্ররেখা, তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তটির কেন্দ্র হতে পরিধির উপরস্থ সকল বিন্দুর দূরত্ব সমান। একও একটা বৈশিষ্ট্য তুমি দিতে পারো, বা তুমি যদি আরো অন্য কিছু দিতে চাও দিবা, ঠিক আছে। তো এই 3টা হচ্ছে স্ট্যান্ডার্ড। ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ছিল। এই ক্লাস টেস্টের প্রশ্ন সমাধানটা
দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে প্লেলিস্টে অন্য অধ্যায়গুলোর প্রশ্ন সমাধান দেওয়া আছে, তোমরা খুঁজে নিতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।